আমি তোমাদের শহরে এসে পৌঁছেছি। তোমরা দেখছো অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। এই টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং যে সমস্ত টেকনিশিয়ান ভক্তরা এই ক্যামেরার পিছনে থেকে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তদের এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই মুহূর্তে সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য তোমরা যারা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে কিন্তু তোমাদের জীবনে সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। এর আগের মাসেও আমি তোমাদের শহরে ছিলাম। এই শহরে ছিলাম জানুয়ারি মাসের 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এবং এই মাসে আমি তোমাদের এখানে এসেছি 9 তারিখে। আমি এখানে থাকব 19 তারিখ পর্যন্ত। তাহলে এই দিনগুলোতে তোমরা দেখতে পাবে অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। আমরা জানবো জ্যোতিষশাস্ত্র সম্পর্কে, আমরা জানবো আমাদের জীবন সম্পর্কে, আমরা জানবো যে আমাদের জন্মকুণ্ডলিতে কি শুভ বা অশুভ গ্রহ অবস্থান আছে। আমরা জন্মকুণ্ডলী অনেকেই তৈরি করি, কিন্তু তোমাদের সেই জন্মকুণ্ডলীগুলো এইভাবে রোল করে আলমারি বা সিন্ধুকে তোলা থাকে। এই জন্মকুণ্ডলী আলমারি বা সিন্ধুকে রাখার জিনিস নয়, এটিকে ব্যবহার করতে হয়, এটি থেকে অনুধাবন করতে হয় জীবনে কোন পথে তোমার যাওয়া শুভ, কোন পথে যাওয়া অশুভ, কোথায় তোমার জীবনের মসৃণতা রয়েছে, কোথায় তোমার জীবনের ঘাত প্রতিঘাত রয়েছে। ভক্তগণ, আমরা আলোচনা করব সেই জ্যোতিষশাস্ত্র নিয়ে এবং তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী। তোমরা দেখে নেবে যে গ্রহরা জীবনে কিভাবে কথা বলে ওঠে। আমরা জানবো যে বেদের অবিচ্ছেদ্য অঙ্গ, যে বেদ হলো পৃথিবীর সবথেকে প্রাচীনতম গ্রন্থ, সেই বেদের অবিচ্ছেদ্য অঙ্গ জ্যোতিষশাস্ত্র সম্পর্কে। যদি তোমার জন্মকুণ্ডলীতে সফলতা থাকে তাহলে আশেপাশের কোনো প্রকার প্রতিবন্ধকতাই তোমাকে আটকে রাখতে পারবে না। আর যদি তোমার জন্মকুণ্ডলীতে সমস্যা থাকে, যদি তোমার জন্মকুণ্ডলীতে সফলতা লাভের ক্ষেত্রে জটিল গ্রহ সন্নিবেশ থাকে, তাহলে তোমার হাজার চেষ্টা, তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, তোমার আর্থিক বল, তোমার বিভিন্ন সামাজিক বল এবং তোমার দৈহিক বল, এই সমস্ত কিছুই তোমাকে সাহায্য দানের মাধ্যমে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে অসফল হবে। ভক্তগণ, আমাদের জন্মকুণ্ডলীতে সফলতা বা অসফলতার উপরেই আমাদের জীবনের দিকে নিয়ন্ত্রণ হয়ে থাকে। একজন ডাকাত পেতে পারে রাজ সম্মান, কিন্তু তুমি একজন সুস্থ, সুন্দর এবং বুদ্ধিজীবী মানুষেও তুমি রাজ সম্মান নাও পেতে পারো। কি বলছেন আপনি দেবদাস বাবু? একজন ডাকাত পেতে পারে রাজ সম্মান, কি করে আপনি বলছেন? অবশ্যভাবে একজন ডাকাত রাজ সম্মান পেতে পারে এবং এই উদাহরণ আমি তোমাদের কাছে তুলে ধরবো কোনো প্রকার নাটক নোবেল থেকে নয়, বাস্তব জীবন থেকে। তোমরা ফুলন দেবীর নাম তো শুনেছ, যে ফুলন জন্মগ্রহণ করেছিল দরিদ্র জেলে পরিবারে, ইউপি উত্তর প্রদেশের দরিদ্র জেলে পরিবারে। তার একাডেমিক শিক্ষা ছিল না এবং প্রথম জীবনে সে সমাজের বিভিন্ন স্তর থেকে অত্যাচারিত হয়েছিল এবং তুলে নিয়েছিল হাতে অস্ত্র। জীবনে প্রতিহিংসাও সে নিয়েছিল, কিন্তু তারপরে অস্ত্র পরিত্যাগ করে সমাজের মূল স্রোতে সে ফিরে এসেছিল, তোমরা তা জানো। এবং পরবর্তী ক্ষেত্রে সমাজের জনপ্রতিনিধি হিসেবে তিনি পার্লামেন্টেও জয়েন করেছিলেন এবং সেই ফুলন দেবী রাজ সম্মান লাভ করেছিল।
তাকে জনপ্রতিনিধির জন্য তাকে রাজ সম্মান দেওয়া হয়েছে। তাহলে দেখো যে একজন অজ্ঞ, একজন অশিক্ষিত, হত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও, একজন ডাকাত হয়েও সে জীবনে রাজ সম্মান লাভ করলো। কি করে সম্ভব? আবার সমাজে শিক্ষিত ব্যক্তি হয়ে, সমাজে বুদ্ধিজীবী ব্যক্তি হয়েও তুমি তা লাভ করতে পারছো না। এর কারণ আমাদের 12 ঘরের জন্মকুণ্ডলী। এর কারণ আমাদের 12 ঘরের জন্মকুণ্ডলী। একজন শারীরিক ভাবে প্রতিবন্ধী ব্যক্তিও জীবনে উচ্চ সফলতা লাভ করতে পারে। তুমি তোমার মেয়েকে হয়তো নাচ শেখাচ্ছ, সে হয়তো রবীন্দ্র ভারতীতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার করে এগিয়ে চলেছে, কিন্তু তার ব্যাপ্তি, তার সুনাম, তার যশ, তার পরিচিতি শুধুমাত্র একটি পাড়াতে অথবা একটি জেলাতে। আর তোমরা নিশ্চয়ই জানো যে এমনই এক শারীরিক প্রতিবন্ধী, এমনই এক নৃত্যশিল্পী সুধা চন্দন, যে শারীরিক প্রতিবন্ধী হয়েও শারীরিক প্রতিবন্ধকতা তার সফলতাকে আটকে রাখতে পারেনি। এই হলো আমাদের ভাগ্য, এই হলো আমাদের 12 ঘরের জন্ম ছকের বলাবল। আর এই 12 ঘরের জন্ম ছকের বলাবল সম্পর্কে আমরা জানবো। আমরা আজকে জানবো অনুরাযোগ সম্পর্কে। ভক্তগণ, তোমরা সবার আগে নোট করে নাও অনুরাযোগ। অনুরাযোগ, এই অনুরাযোগ কি? এই অনুরাযোগ কি তা আমরা সবার আগে জানবো। আমাদের জীবনে এই অনুরাযোগ কি কি বিষয়ে প্রভাব বিস্তার করে ভক্তগণ, তা তুমি পুরুষ হও বা নারী। একটি মানুষকে সারা জীবন অবিবাহিত রাখে এই অনুরাযোগ। তোমার ছেলে বা মেয়ে জীবনে বিয়ে হচ্ছে না, তোমার মেয়ে সুন্দরী, শিক্ষিতা, উচ্চ বংশের, উচ্চ পরিবারের, তুমি বিবাহে খরচা করবার জন্য যথেষ্ট আর্থিক রাশি তার জন্য রেখেছ, কিন্তু বিবাহ বারবার ঠিক হয়েও ভেঙে যাচ্ছে। অথবা বিবাহের যদি সম্বন্ধ দেখতে আসে তারপরে আর কোনো খবর দেয় না। বিবাহের ক্ষেত্রে 3 বার বা 4 বার বিয়ে ঠিকও হয়ে গিয়েছিল, সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছিল, ঠিক হয়ে গিয়েছিল, ডেকোরেটর থেকে শুরু করে ক্যাটারার, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিয়ে ভেঙে গিয়েছে। বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ে ভেঙে গিয়েছে। অথবা বিয়ের কোনো যোগাযোগই আসছে না। তুমি দেখছো যে তোমার মেয়ের থেকে কম সুন্দরী, তোমার মেয়ের থেকে কম শিক্ষিতা, তোমাদের আর্থিক অবস্থার থেকে কম আর্থিক সচ্ছল অবস্থার ব্যক্তির, তোমার পাশের বাড়ির বা তোমার অঞ্চলের বা তোমার পাড়ার অন্যান্য মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু তোমার মেয়ের বিয়ের ক্ষেত্রে বাধা, প্রতিবন্ধকতা। অথবা তোমার ছেলের বিয়ের ক্ষেত্রে তোমার ছেলে বিয়েতে মতই দিচ্ছে না, অথবা ছেলে উচ্চ উপার্জনশীল, শিক্ষিত, সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, কিন্তু তবু বিয়ের ক্ষেত্রে বাধা। ছেলের বয়স হতে চললো 37, ছেলের বয়স হতে চললো 41, কিন্তু বিয়ে এখনো পর্যন্ত হচ্ছে না। তোমার মেয়ের বয়স হয়ে গেল 33, 34, 31, 37, কিন্তু বিয়ে হচ্ছে না। কি তার কারণ? বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন দিচ্ছ, কিন্তু বিয়ে কিছুতেই ম্যাচিওর করছে না। একবার বিয়ে ঠিকও হয়তো হয়ে গিয়েছিল, কিন্তু ছেলের বাবা মারা যাওয়াতে বিয়ে ভেঙে যায়, অথবা মেয়ের বাবা মারা যাওয়াতে বিয়ে তখনকার মতো ভেঙে যায়, পরে আর তারা সেখানে কাজ করতে চায়নি। কি তার কারণ? এই সমস্ত প্রশ্নের উত্তর, এই সমস্ত কি কেন উত্তর লুকিয়ে রয়েছে তোমার 12 ঘরের জন্মকুণ্ডলিতে, যে যোগের নাম অনুরাযোগ, যে যোগ মানুষকে চিরদিন চিরকুমার বা চিরকুমারী রাখে। বিয়ের কুলো তার মাথাতে ঠেকতে দেয় না, তা হচ্ছে এই অনুরাযোগ। ভক্তগণ, আমরা জানবো এই অনুরাযোগ কি। এই অনুরাযোগকে বহু সময় আমাদের জন্মকুণ্ডলী স্ক্যান করলে পাওয়া যায়, আবার বহু সময় পাওয়া যায় না।
ভক্তগণ, একে আমরা কিন্তু তুলনা করতে পারি, একে তুলনা করা যায় এইডস এর সাথে। যেমন HIV ভাইরাস আমাদের শরীরে সুপ্ত অবস্থাতে থাকতে পারে 10 বছর 15 বছর, তারপর তা আমাদেরকে আক্রমণ করতে পারে। ঠিক সেই রকম বহু সময় এই অনুরাজককে আমাদের জন্মকুণ্ডলিতে স্ক্যান করে পাওয়া যায় না, তা লুকিয়ে থাকে আমাদের নবাংশ চক্রের মধ্যে। যদি জন্মকুণ্ডলী স্ক্যান করে এই অনুরাজক ধরা নাও পড়ে, তাহলে অবশ্যভাবে নবাংশ চক্র স্ক্যান করলে এই অনুরাজক ধরা পড়বেই পড়বে। যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপামিস্ট তা বের করতে পারবেন যে বিবাহ না হবার জন্য দায়ী অনুরাজক। ভক্তগণ, এই অনুরাজক কিভাবে সৃষ্টি হয়ে থাকে আমরা তা জানবো, কিন্তু তার আগে আমরা একটা SMS নিয়ে আগে আলোচনা করে নেব। তারপরে আমরা এখানে সেই অনুরাজক সম্পর্কে জানব এবং তোমরা আমাকে SMS করবে। স্ক্রিনে যে সমস্ত ফোন নম্বরগুলো যাচ্ছে, যে সমস্ত মোবাইল নাম্বারগুলো যাচ্ছে, সেই নম্বরে তোমরা আমাকে SMS করতে পারবে। এছাড়া আমি তোমাদের শহরে আছি, বাঘা যতীন পার্কে সামনে আমি আছি, যে বিল্ডিং এ তার নাম হচ্ছে প্রয়াস অ্যাপার্টমেন্ট, এবং টেলিলিংক বলে একটি STD বুথ আছে, তার সামনে আমি তোমাদের তার সামনে হচ্ছে আমার অফিস। সেই অফিসের বিল্ডিংটার নাম হচ্ছে প্রয়াস অ্যাপার্টমেন্ট এবং সেটি হচ্ছে বাঘাযতীন পার্কের সামনে বাঘাযতীন রোডের, সেটি হচ্ছে সেই অফিস হচ্ছে বাঘাযতীন রোডে। এখানে আমি আছি, আমি এই শহরে তোমাদের কাছে থাকবো 9 তারিখ থেকে শুরু করে 9 ফেব্রুয়ারি থেকে শুরু করে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে আমরা একটা SMS নিয়ে আলোচনা করব। SMS করবে স্ক্রিনে যে সমস্ত টেলিফোন নাম্বারের সাথে সাথে মোবাইল নাম্বারগুলো যাচ্ছে, সেই নাম্বারে তোমরা আমাকে SMS করবে। তাহলে আমাকে SMS করেছো তুমি, তোমার ফোন নম্বর হচ্ছে, তোমার নামটাকে বলে দিই, প্রসেনজিৎ পাল। তুমি আমাকে SMS করেছো, তোমার যেটি ফোন নম্বর সেটি হচ্ছে 98320 93820 98320 তুমি এখানে লিখছো যে তোমার জন্ম তারিখ হচ্ছে 29 মে 1969, 29 মে 1969 এবং তোমার জন্ম সময় হচ্ছে সকালবেলা 6:30, তোমার শিলিগুড়িতে জন্ম। তাহলে সকালবেলা 6:30 তোমার হচ্ছে শিলিগুড়িতে জন্ম। তাহলে তুমি এখানে লিখছো যে তোমার মানসিক হতাশা সম্পর্কে তোমার প্রশ্ন, এবং তোমার প্রশ্ন তোমার জীবিকা জীবন সম্পর্কে তোমার প্রশ্ন আছে, যে তোমার আর্থিক অবস্থা কিরকম, কি অবস্থাতে থাকবে, আর্থিক অবস্থার তোমার উন্নতি হবে কবে, কোন সময়ে, তোমার এই বিষয়ে আছে প্রশ্ন। এবং তোমার প্রশ্ন তোমার হচ্ছে পারিবারিক জীবন সম্পর্কে তোমার এখানে প্রশ্ন রয়েছে, যে পারিবারিক সুখ শান্তি সম্পর্কে তোমার এখানে প্রশ্ন আছে। তো তাহলে আমি এখানে তোমার জন্মকুণ্ডলী সম্পর্কে আলোচনা করছি। ভক্তগণ, আমি এই আলোচনা শুধুমাত্র তার জীবন সম্পর্কে করছি না, তার জন্মকুণ্ডলী সম্পর্কেই যে করছি তা নয়। এই যে আলোচনা আমি করব, এর মাধ্যমে তোমরা তোমাদের জন্মকুণ্ডলী মিলিয়ে দেখবে যাদের তোমাদের এই ধরনের সমস্যা আছে। তাহলে বাবা, তোমার জন্ম হচ্ছে 29 মে 1969, সেদিন ছিল বৃহস্পতিবার, এবং সকালবেলা 6:30 তোমার শিলিগুড়িতে জন্ম, তোমার হচ্ছে তুলা রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন, এবং 7 অর্থাৎ হচ্ছে 19 অর্থাৎ হচ্ছে 15 নম্বর নক্ষত্রে তোমার জন্ম। এরপরে আমি তোমাদের কাছে কোন নক্ষত্রের কত নাম্বার সেটা আমি তোমাদের কাছে উপস্থাপন করব। এবং তোমার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে জন্ম শূদ্র বর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি। এবং ভক্তগণ, যারা তোমরা এখনো পর্যন্ত তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখোনি, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলী এখানে যেটি গ্রহ অবস্থান আছে, আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি। এবং এখনো পর্যন্ত তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখোনি, অবশ্যভাবে মিলিয়ে দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলী।
তাহলে এই হচ্ছে গ্রহ অবস্থান। এই ঘরে আছে শুক্র এবং শনি, এ ঘরে আছে রবি এবং বুধ, এ ঘরে আছে লগ্ন। এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই। এখানে আছে বৃহস্পতি এবং তার সাথে আছে কেতু। এখানে আছে চন্দ্র এবং এখানে আছে মঙ্গল। এখানে গ্রহ নেই, এখানে গ্রহ নেই, এখানে গ্রহ নেই। এখানে আছে রাহু। তাহলে তোমার যেটা প্রশ্ন যে তোমার কর্মজীবনে উন্নতি কোন সময় কি ভালো আসবে, এবং তোমার আর্থিক বিষয়ে প্রশ্ন রয়েছে, তুমি হতাশার কথা এখানে বলেছ। তাহলে ভক্তগণ, হতাশা কোথা থেকে সৃষ্টি হয়, ডিপ্রেশন কোথা থেকে সৃষ্টি হয়? মন থেকে। মানসিক হতাশা, কখনো কেউ বলে না শারীরিক হতাশা, কারণ শরীর থেকে হতাশা সৃষ্টি হয় না, মন থেকে হতাশা সৃষ্টি হয়। আর মন বিচার করতে হয় কোন গ্রহ থেকে এবং কোন ঘর থেকে? ভক্তগণ, মন বিচার করতে হয় হচ্ছে চন্দ্র থেকে এবং 4th হাউস থেকে। ঠিক যেমন যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা কতটা দক্ষ আমাদের দুটো পর্যায়ে যাঞ্চ করা হতো। একটা হচ্ছে রাইটিং আর একটা হচ্ছে ভার্বাল, ওরাল। আমাদের স্পিকিংটা কত সুন্দর এবং আমাদের রাইটিংটা কত সুন্দর, আমাদের রাইটিং পাওয়ার কিরকম, আমাদের স্পিকিং পাওয়ার কিরকম, দুটি ভাগে আমাদেরকে যাঞ্চ করা হতো। ঠিক সেই রকম এখানেও এই অ্যাস্ট্রোলজি তো দুটি জায়গা থেকে এক একটি সাবজেক্টকে বিচার করতে হয়। মন বিচার করতে হয় হচ্ছে চন্দ্র থেকে এবং মন বিচার করতে হয় 1, 2, 3, 4 4th হাউস থেকে। তাহলে ভক্তগণ, আগে আমরা এখানে দেখব যে চন্দ্র কোথায় কি অবস্থাতেই রয়েছে। লগ্ন থেকে 1, 2, 3, 4 5th, এই 5th হাউসে আছে চন্দ্র, তার উল্টো দিকে আছে হচ্ছে শনি এবং শুক্র। শুক্র এবং চন্দ্র ফেমাস যোগ। ভক্তগণ, তোমরা তোমাদের জন্মকুণ্ডলী মিলিয়ে দেখবে, তোমাদের জন্মকুণ্ডলীতে যাদের শুক্র এবং চন্দ্র একসাথে আছে, অথবা যাদের এরকম 7 ঘর আছে, এরকম 7 ঘর দূরে রয়েছে, অর্থাৎ সমসপ্তমে রয়েছে, তাদেরকে দেখতে সুন্দর হয়ে থাকে, তাদের চেহারার মধ্যে একটা রূপ লাবণ্য থাকে, তারা অত্যন্ত সফট মাইন্ডের হয়ে থাকে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, গান বাজনা, অ্যাক্টিং, ডান্স, ড্রামা, পেন্টিং ইত্যাদি বিষয়ে তাদের মধ্যে পারদর্শিতা থাকে। এটা একটা শুভ যোগ ছিল এখানে, শুক্র চন্দ্র ফেমাস যোগ, কিন্তু তা এখানে অ্যাক্টিভেট হতে পারছে না। কেন? তার কারণ এখানে আছে শনি এবং এখানে চন্দ্র। এটা হয়ে গেল চন্দ্র এবং শনি বিশি যোগ। এখানে শনি দ্বারা এখানে চন্দ্রের গুণাগুণ নষ্ট হয়েছে। বলা হচ্ছে যে এখানে শনির দৃষ্টি গিয়ে চন্দ্রের ওপর পড়ছে। কি বলছেন আপনি দেবদাস বাবু? আজকের এই ইন্টারনেট, কম্পিউটার এবং মেট্রো রেলের যুগেও আমরা বলবো যে শনির দৃষ্টি কি? শনির কি কোনো চোখ আছে যে শনি যে দৃষ্টিপাত করবে? না। এই যুগে শিক্ষিত বিশ্লেষণ ধর্মী মনের মানুষ হয়ে আমরা জানি যে শনির কোনো চোখ নেই। তাহলে এটি কি কোনো প্রকার কুসংস্কার? না। এখানে দৃষ্টি বলতে বলা হচ্ছে যে প্রতিফলিত আলো, প্রতিফলিত আলো, সূর্যের আলো শনির ওপরে প্রতিফলিত হয়ে চন্দ্রের দিকে ফিরে গেছে বা চন্দ্রের ওপরে গিয়ে পড়ছে। এর ফলে এটাকে বলছে বিশি যোগ। দৃষ্টি মানে প্রতিফলিত আলো, এটা তোমরা নোট করে নাও। তাহলে ভক্তগণ, যে চন্দ্র এবং শনি 20 যোগ, এই চন্দ্র মনকে কন্ট্রোল করে, 20 যোগ। ফলে তোমার মনের মধ্যে একটা বিষাদ, একটা অবসন্নতা এবং হতাশা তোমাকে ঘিরে ধরছে, এবং তার সাথে সাথে সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড, সাইনাস ইত্যাদি প্রবলেমগুলো তোমার দেখা দেওয়া স্বাভাবিক, এবং ব্লাডের কোনো প্রকার সমস্যা। তার কারণ এই পৃথিবীর হচ্ছে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আর এই পৃথিবীর 3 ভাগ জলকে প্রতি 24 ঘন্টাতে চন্দ্র তার আকর্ষণের মাধ্যমে জোয়ার ভাটা সৃষ্টি করে থাকে। ঠিক সেই রকম আমাদের শরীরে যত লিকুইড বিভাগ আছে, অর্থাৎ ব্লাড, ইউরিন, সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড ইত্যাদিকে এই চন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে। আর এই চন্দ্র এখানে ইভিল অবস্থাতে শনির সাথে থাকার জন্য তা এখানে সমস্যা প্রদান করবে। এই হলো তোমার মানসিক হতাশার কারণ। সেজন্য তুমি অবশ্যভাবে চন্দ্র শনি 20 যোগের জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করবে। এবং তোমার জন্মকুণ্ডলীতে 4th হাউসে এখানে বৃহস্পতি আর আছে কেতু, মানে উল্টো দিকে আছে রাহু। 1, 2, 3, 4, 5, 6, 7 এটি হলো বৃহস্পতি এবং রাহু। গুরু চণ্ডালিকা দোষ,
গুরু মানে বৃহস্পতি এবং চণ্ডাল মানে রাহু। এটা তোমাকে গৃহ শান্তির ক্ষেত্রে সমস্যা দেবে এবং জুপিটার অলসো ইন্ডিকেট ব্যাংক পজিশন। এটা তোমার সেভিংস এর ক্ষেত্রে সমস্যা দেবে, ধন সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা দেবে, তোমাকে ঋণগ্রস্ত করবে। সেভিংস এর অপোজিটটাই লোন। সেই জন্য তুমি অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করবে চন্দ্র শনি বীজ যোগ এবং তার সাথে সাথে বৃহস্পতি রাহু গুরু চণ্ডালিকা যোগের জন্য। তাহলে ভক্তগণ, আমরা অনুরাযোগ সম্পর্কে জানবো। আমরা পরবর্তী SMS নিয়ে আলোচনা করব। তোমরা SMS করতে থাকো, তোমরা ফোন করতে থাকো, অবশ্যভাবে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ভক্তগণ, এবারে আমরা যেটাকে জানবো সেটা হচ্ছে অনুরাযোগ। বলছে যে এই অনুরাযোগ মানুষের বিয়ের ক্ষেত্রে সমস্যা প্রদান করে থাকে, মানুষকে অবিবাহিত রাখে এই অনুরাযোগ। আমরা এবারে জানতে শুরু করব যে এই অনুরাযোগ কিভাবে সৃষ্টি হয়। আমি এ কথা বললাম যে অনুরাযোগ অনেক সময় আমাদের জন্মকুণ্ডলিতে সুপ্ত অবস্থাতে থাকে, এটা অ্যাক্টিভেট হয় না বহু সময়। এটা অ্যাক্টিভেট হওয়ার সময়টাই হচ্ছে 23 বছরের পরে, মানে যখন ঠিক বিবাহিত জীবনে মানুষ প্রবেশ করতে চায় বা প্রবেশ করবার সময়, ঠিক সেই সময় অনুরাযোগ অ্যাক্টিভেট হয়ে বসে। আর অনুরাযোগ অনেক সময় আমাদের জন্মকুণ্ডলী স্ক্যান করে নাও পাওয়া যেতে পারে, কিন্তু অবশ্যভাবে আমাদের নবাংশ চক্র স্ক্যান করলে অনুরাযোগকে পাওয়া যাবেই যাবে। তাহলে ভক্তগণ, আমরা জানবো যে অনুরাযোগ কিভাবে সৃষ্টি হয়। যদি আমাদের লগ্ন থেকে অ্যান্টি ক্লক 6 নম্বর ঘরে মঙ্গল, 7 নম্বর ঘরে শনি এবং 8 নম্বর ঘরে রাহু অবস্থান করে, তাহলে অনুরাযোগ হয়ে থাকে। এই অনুরাযোগ সম্পর্কে আমাদের শাস্ত্রকারগণ অনেকগুলো সংজ্ঞা বা ডেফিনেশন আমাদেরকে দিয়েছেন। এক কথায় বলছে যে তোমার ছেলে বা মেয়ে যত সুন্দর বা সুন্দরী হোক, তোমার ছেলে বা মেয়ে যত উচ্চশিক্ষায় শিক্ষিত বা শিক্ষিতা হোক, তোমার ছেলে বা মেয়ে যত রুচিশীল বা রুচিশীলা হোক, তোমার ছেলে বা মেয়ে যত উপার্জনশীল বা উপার্জনশীলা হোক, তোমার পরিবার যত সম্ভ্রান্তই হোক না কেন, এই অনুরাযোগ বিয়ের ক্ষেত্রে বারবার বাধা আনবে এবং বিবাহের সম্বন্ধগুলোকে ভেঙে দেবে। বিবাহে কাঠ ছাপিয়েও তা কিন্তু বাস্তবে সাকার বা বাস্তবে সেই বিবাহ অনুষ্ঠান কিন্তু রূপায়িত হতে পারবে না। এই হলো অনুরাযোগের বিষময় ফল, এই হচ্ছে অনুরাযোগের ভয়ঙ্কর ফল, এই হচ্ছে অনুরাযোগের মর্মান্তিক ফল ভক্তগণ। তাহলে এই প্রথম সংজ্ঞা বা প্রথম ডেফিনেশনে যে কথা বলছে, যদি আমাদের লগ্ন থেকে অ্যান্টি ক্লক 6 নম্বর ঘরে মঙ্গল, 7 নম্বর ঘরে শনি এবং 8 নম্বর ঘরে রাহু থাকে, তা হচ্ছে অনুরাযোগ। আমরা একবার ছবির মাধ্যমে সেটাকে দেখে নেব এবং তার সাথে সাথে তোমরাও অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী। তাহলে ভক্তগণ, আমরা ধরে নিলাম যে আমাদের লগ্ন হচ্ছে এটা। লগ্ন কিন্তু যে কোনোটাই হতে পারে। আমি এখানে কর্কট লগ্ন ধরে নিয়েছি। এখান থেকে 1 2 3 4 5 6 এইখানে যদি মঙ্গল থাকে এবং 1 2 3 4 5 6 7 এখানে যদি শনি থাকে এবং 1 2 3 4 5 6 7 8 এখানে যদি রাহু থাকে, যদি এই রকম কম্বিনেশন হয়ে যায়, তা হচ্ছে অনুরাযোগ। এবারে শুধুমাত্র এইরকম নয়, এবারে এদের মধ্যে যদি কিছু হচ্ছে রদবদল হয়ে যায়, ধরো রাহুটা বসে গেল এখানে আর শনিটাও বসে গেল এখানে, তাহলেও হবে অনুরাযোগ। বা ধরো এইরকম হলো যে মঙ্গলটা এখানে বসলো এবং রাহুটা এখানে বসে গেল, তাও হবে অনুরাযোগ। তাহলে নিশ্চয়ই সেটা বুঝতে পারলে যে শনি মঙ্গল রাহু যদি 6 7 8 এর মধ্যে পরপর এই গ্রহগুলো থাকে, তা হবে অনুরাযোগ। তা বিয়ের ক্ষেত্রে বাধা দেবে, বিয়ের সম্বন্ধ বারবার এসেও কোনো উচ্চ বাচ্য করবে না। বয়স পেরিয়ে হয়ে যাবে 27 28 29 30 31 32 33 37, মনে করবে না আর বোধহয় 6 মাস বা 1 বছরের মধ্যে কোনো একটা যোগাযোগ আসবে, বোধহয় আর 2বার পেপারে অ্যাড দিলে বিয়ে ঠিক হয়ে যাবে, মনে হয় আর কোনো একটা ঘটককে যদি ধরা যায় তাহলে বিয়ে হয়ে যাবে। কিন্তু না, গ্রহ শক্তি সবার উপরে, তা আমি তোমাদেরকে বহুবার বলেছি। তোমরা এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছো যে জেট এয়ারওয়েজের মালিক
নরেশ গোয়েলের কথা, যার ছেলেবেলায় একটি সাইকেল কেনারও পয়সা ছিল না। এটি আমার কথা নয়, তোমরা দেখেছো বিভিন্ন পত্র পত্রিকাতে বড় বড় হরফে ছাপা হয়েছে। সে আজকে বিখ্যাত এয়ারলাইন্সের মালিক। তা এই হচ্ছে আমাদের জীবন, এই হচ্ছে আমাদের গ্রহ শক্তি, এই হচ্ছে আমাদের ভাগ্য। তাহলে আমরা অনুরাগ যোগের একটা সংখ্যা তো জেনে ফেললাম। ভক্তগণ, আমি তোমাদের সুবিধার্থে আরেকটু অন্যভাবে একে এবারে দেখাচ্ছি। যদি আমাদের লগ্ন হয়, এটা দেখতে হবে যে কোন ঘরে আমাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট আছে। সেখান থেকে 1 2 3 4 5 6 এখানে যদি থাকে মঙ্গল, এবং হচ্ছে 1 2 3 4 5 6 7 এখানে যদি থাকে শনি, এবং 1 2 3 4 5 6 7 8 এখানে যদি থাকে রাহু, তাও হবে অনুরাগ যোগ। তখন কিন্তু আর লগ্ন এটা হবে না। অর্থাৎ 1 2 3 4 5 6 6 নম্বরে মঙ্গল, 1 2 3 4 5 6 7 7 নম্বরে শনি, 1 2 3 4 5 6 7 8 8 নম্বরে রাহু। ভক্তগণ, এ হচ্ছে অনুরাগ যোগের একটি সংখ্যা। আর আমি তার সাথে সাথে এটাও তোমাদেরকে বলে রাখি, যদি আমাদের লগ্নে থাকে শনি, যে ঘরে তোমাদের লং লেখা আছে, ভক্তগণ তোমরা তোমাদের জন্মকুণ্ডলী মিলিয়ে দেখো। যে ঘরে তোমাদের লং লেখা আছে, অ্যাসেন্ডেন্ট লেখা আছে, সেখানে যদি থাকে শনি বা 1 2 3 4 5 6 7 যদি সপ্তমে থাকে শনি, তাহলে বিবাহের ক্ষেত্রে সমস্যা দেখা দেবেই। শনি যোগী গ্রহ, শনি রোমান্সের বিপরীত। ফলে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স বিঘ্নিত হয়, স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স থাকে না, তা বিঘ্নিত হয় যদি লগ্নে বা সপ্তমে থাকে শনি। শনি হচ্ছে যোগী গ্রহ, তোমরা নোট করে নাও। এই হলো অনুরাগ যোগের একটা সংজ্ঞা বা ডেফিনেশন। আমরা এর পরের সংজ্ঞা সম্পর্কে জানবো, কিন্তু তার আগে আমরা আর একটা SMS সম্পর্কে আলোচনা করে নেব। সেটা হচ্ছে যে অভিজিৎ পাল তার অভিভাবক পাঠিয়েছে, জন্ম 31শে জুলাই 1980 সাল। অভিজিৎ পালের অভিভাবক এখানে SMS করে পাঠিয়েছেন। তার হচ্ছে জন্ম হলো 31শে জুলাই 1980 সাল, 1980, এবং হচ্ছে ভোরবেলা 3:10 মিনিটে তার জন্ম, এবং তার জন্মস্থান হচ্ছে মালদা জেলাতে। মালদাতে তার হচ্ছে জন্ম, মালদাতে তার হচ্ছে জন্ম। সে বানপুর থেকে সে এখানে লিখছে, এবং তার ফোন নাম্বার হচ্ছে 9333126038। এবং তার এখানে যেটি হচ্ছে গ্রহ সন্নিবেশ আছে, আমরা সেই সম্পর্কে আলোচনা করব। এবং ভক্তগণ, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। 31 জুলাই 1980 সেই দিন ছিল বৃহস্পতিবার, মানে বুধবার পেরিয়ে বৃহস্পতিবার পড়ছে। জীবনের প্রথম সূর্য সে দেখেছিল বৃহস্পতিবারের সূর্য, এবং হচ্ছে ভোরবেলা 3:10 মিনিটে তার হচ্ছে জন্ম। তার হচ্ছে কুম্ভ রাশি এবং মিথুন লগ্ন, তার হচ্ছে কুম্ভ রাশি এবং মিথুন লগ্ন, এবং হচ্ছে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ হচ্ছে 25 নম্বর নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে জন্ম, এবং শূদ্র বর্ণ ও নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, তার প্রশ্ন হচ্ছে শিক্ষা বিষয়। শিক্ষা ভালো হচ্ছে না, শিক্ষা ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, তার অভিভাবক অত্যন্ত চিন্তিত। শিক্ষা ক্ষেত্রে মান ভালো আসছে না, রেজাল্ট ভালো হচ্ছে না, কি তার কারণ? ভক্তগণ, আমরা আলোচনা শুরু করব। তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে এই হচ্ছে তার গ্রহগত অবস্থান। আমি এখানে আলোচনা শুরু করছি, এবং এখনো পর্যন্ত তোমরা যারা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখোনি, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলী, এবং যারা তোমরা আলমারি বা সিন্ধুকের মধ্যে জন্মকুণ্ডলী রেখে দিয়েছ, এই জন্মকুণ্ডলী কিন্তু আলমারি বা সিন্ধুকে রাখার জিনিস নয়। তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। এই ঘরটাতে কোনো গ্রহ নেই, এখানেও কোনো গ্রহ নেই। এখানে আছে লগ্ন বুধ এবং হচ্ছে শুক্র, এখানে আছে রবি এবং রাহু, এখানে আছে বৃহস্পতি, এখানে আছে মঙ্গল এবং শনি। এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই, এখানে কেতু, এখানে চন্দ্র, এবং এখানে কোনো গ্রহ নেই।
ভক্তগণ, আমাদের বিচার করতে হবে শিক্ষা সম্পর্কে। তাহলে আমরা সবার আগে জানবো যে শিক্ষা বিচার করতে হয় কোন গ্রহ থেকে এবং কোন ঘর থেকে। ওই যে আমি তোমাদের বলছিলাম যে একটি স্টুডেন্ট কত ট্যালেন্ট তাকে দুভাগে ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে রিটিন পরীক্ষা আর একটি হচ্ছে ভার্বাল এক্সাম। তো সেই হচ্ছে বিষয় যে একটি সাবজেক্টকে শিক্ষা বিচার করতে হবে দুটো জায়গা থেকে। এক হচ্ছে 4th হাউস থেকে, লগ্ন থেকে, অ্যান্টি ক্লক 4 নম্বর ঘর থেকে। আর দু নম্বর বিষয় হচ্ছে বুধ থেকে বিচার করতে হয় একাডেমিক শিক্ষা। আর 4th হাউস অলসো ইন্ডিকেট একাডেমিক এন্ড নন একাডেমিক শিক্ষা বা একাডেমিক এন্ড নন একাডেমিক কোয়ালিফিকেশন। তাহলে ভক্তগণ, আমরা জানবো যে এই জন্ম কুণ্ডলিতে কি অবস্থাতে আছে তার শিক্ষা জীবন। লগ্ন থেকে 1 2 3 4 এই 4 নম্বর ঘরে আছে মঙ্গল এবং শনি। শনি এবং মঙ্গল দুটি ভিন্ন ধর্ম বিশিষ্ট গ্রহ। দুটো এক জায়গায় থাকলে, দুটি গ্রহ একটি ঘরের মধ্যে থাকলে, একটি রাশির মধ্যে থাকলে তাকে বলা হয় বিষ যোগ। যে যোগ আমাদের জীবনকে বিষময় করে তোলে। তো এই মঙ্গল এবং শনি বিষ যোগ তার ছোটবেলার শিক্ষা জীবনকে ভালো রাখবে, কিন্তু যত সে ওপরের দিকে উঠবে শিক্ষা জীবনের মান ততই বেশি খারাপ হতে থাকবে। এবং তার সাথে বুধ থেকে বিচার করতে হয় একাডেমিক এন্ড নন একাডেমিক কোয়ালিফিকেশন। তো এই বুধ এবং শুক্র এখানে কিন্তু ভালো আছে এবং এই লগ্নের পক্ষে রাজযোগ কারক গ্রহ বুধ এবং শুক্র, এটি হচ্ছে রাজযোগ। সে কি বলছেন আপনি দেবদাস বাবু? তাহলে রাজযোগে যখন আছে, রাজযোগ যে যোগ আমাদের জীবনে রাজার ন্যায় সফলতা প্রদান করে, ভালো স্বাস্থ্য, ভালো শিক্ষা, ভালো জব স্যাটিসফ্যাকশন, অর্থ, মান, যশ, সেভিংস, বিবাহ, বিবাহিত জীবন, জমি, বাড়ি, সন্তান, দি কমপ্লিট ম্যান, একদম স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি রূপে যে গ্রহ আমাদের সমাজের বুকে আত্মপ্রকাশ করায় তাকে বলে রাজযোগ কারক গ্রহ। সেই অবস্থানকে বলে রাজযোগ। তাহলে এখানে রাজযোগ যখন আছে, তাহলে শিক্ষা বিষয়ে সে কি জন্য অরিড, তার কেন শিক্ষা ভালো হচ্ছে না, কেন তার অভিভাবক আপনাকে SMS করে পাঠিয়েছে? ভক্তগণ, তোমরা তা দেখে নাও যে লগ্ন থেকে অ্যান্টি ক্লক 4 নম্বর ঘর থেকে বিচার করতে হয় শিক্ষা, একাডেমিক এন্ড নন একাডেমিক কোয়ালিফিকেশন। আর এই ঘরে একটা বিষ যোগ সৃষ্টি হয়েছে। আর শিক্ষা থেকে শুরু করে কর্মজীবন, যে কোনো বিষয়ে সফলতা লাভ করতে গেলে, সাকসেস লাভ করতে গেলে, আমি তোমাদের আগের দিন সে কথা বলেছি, যে গ্রহকে ভালো অবস্থাতে থাকতেই হবে তা হচ্ছে রবি। আর এটা হলো রবি এবং রাহু গ্রহণযোগ। তাহলে একখানা এখানে পজিটিভ সাইন, সেটি হচ্ছে রাজযোগ, কিন্তু সেখানে নো এন্ট্রি লাগিয়ে রেখেছে দুখানা নেগেটিভিটি। এক হচ্ছে মঙ্গল শনি বিষ যোগ, দুই হচ্ছে রবি এবং রাহু গ্রহণযোগ। আমরা যখন রাস্তা দিয়ে চলি, আমরা যখন পথ চলি, তখন আমরা দেখি যে একটি সেতু নির্মাণ হয়ে আছে বা একটি রাস্তা তৈরি হয়ে রয়েছে, কিন্তু সেই রাস্তার সামনে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে যে নো এন্ট্রি মালদা ট্রাফিক বা নো এন্ট্রি ক্যালকাটা ট্রাফিক। তাহলে সেই রাস্তাটা তৈরি হয়ে গেছে, সেই রাস্তা দিয়ে যদি আমরা যেতে পারি, অনেক স্মুথ ভাবে যেতে পারি, অনেক সময় আমরা সেভ করতে পারি, অনেক দ্রুতভাবে আমরা যেতে পারি। কিন্তু সেই রাস্তা তৈরি হয়ে থাকা সত্ত্বেও আমাদের খানাখন্দময় রাস্তা দিয়ে যেতে হয়, কারণ সেই রাস্তাতে নো এন্ট্রি লাগিয়ে রাখা আছে। সে রাস্তা এখনো পর্যন্ত ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি। হয়তো কোনো ভিআইপি এসে তার ফিতে কাটবেন। তো এই হচ্ছে বিষয় যে এখানে রাস্তা তো তৈরি রয়েছে, এখানে তার জীবনে সফলতা তো অবশ্যভাবে সম্ভব, যেহেতু এখানে লগ্নে বুধ এবং শুক্র মিথুন লগ্নের ক্ষেত্রে রাজযোগ সৃষ্টি করেছে, কিন্তু সেখানে নো এন্ট্রি লাগিয়ে রেখে দিয়েছে এই মঙ্গল শনি বিষ যোগ এবং রবি রাহু গ্রহণ যোগ। সেই জন্য বাবা, তুমি অবশ্যভাবে, অর্থাৎ যে অভিজিৎ এখানে হচ্ছে অভিজিতের যে অভিভাবক, তোমরা যে SMS এখানে করে পাঠিয়েছো, তোমরা সেই জন্য অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করবে। এবং তার সাথে সাথে তোমরা তো যারা অনুষ্ঠান দেখছো, তোমরা যারা দেখছি যে তোমাদের 4th হাউসে
4th হাউস থেকে গৃহ, জমি, শিক্ষা বিচার করতে হয়, একাডেমিক শিক্ষা এবং তার সাথে নন একাডেমিক শিক্ষাও। যারা তোমরা দেখছো যে তোমাদের এই ধরনের সমস্যা রয়েছে, তোমরা সেই জন্য অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করবে যত শীঘ্র সম্ভব। কারণ এই বিষ যোগ কিন্তু দিনে দিনে ধীরে ধীরে স্লো পয়জনের মতো তোমার জীবনকে বিষময় করে তুলবে। যেমন এই অভিজিতের ছোটবেলার দিকে কিন্তু রেজাল্ট হবে খুব ভালো, হয়েছে ভালো, কিন্তু যত উপরের দিকে উঠছে ততই তার শিক্ষার মানটা কমছে, অর্থাৎ তার মার্কশিট দেখে কেউ বলবে না যে ছেলেটি কত ট্যালেন্টেড, এই স্টুডেন্টটি কত ইন্টেলিজেন্ট। সেই জন্য অবশ্যভাবে তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করবে এবং তার সাথে সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের সমস্যা আছে, তোমরাও সেই জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করবে এবং তোমরা SMS করবে যে নাম্বারগুলো স্ক্রিনে যাচ্ছে 9830156738, 9830337247, 9830337247 এবং অন্যান্য যে নাম্বারগুলো যাচ্ছে তাতে তোমরা SMS করবে এবং তোমরা চিঠিও লিখতে পারো। তাহলে ভক্তগণ আমরা জানবো অনুরাযোগ সম্পর্কে। বলছে যে যদি শুক্র, রবি এবং চন্দ্র শনির সাথে থাকে অথবা যদি শনি দৃষ্টিতে থাকে তাহলে আমাদের জীবনে অনুরাযোগ সৃষ্টি হয়ে থাকে। মানে ওই বিয়ের ক্ষেত্রে সমস্যা, বিয়ের প্যান্ডেল তৈরি হয়েও বিয়ে হতে পারবে না, বিয়ের সানাই বেজেও থেমে যাবে, অর্থাৎ 7 পাকে ঘোরা হবে না, বিয়ের সেই কুলো মাথাতে ঠেকবে না, ঠেকতেও ঠেকবে না। এ হচ্ছে আমাদের অনুরাযোগের ফল। ভক্তগণ আমরা জানবো, এখানে বলছি যদি শুক্র, রবি এবং চন্দ্র শনির সাথে থাকে অথবা যদি শনি দ্বারা দৃষ্ট থাকে তাহলে আমাদের জন্মকুণ্ডলিতে অনুরাযোগ সৃষ্টি হয়ে থাকে। তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী কি বলছে। শুক্রকে থাকতে হবে এবং চন্দ্রকে থাকতে হবে এবং রবিকে থাকতে হবে। তাহলে ভক্তগণ এই 3টে গ্রহ, এই যে শুক্র এবং চন্দ্র এবং রবি, এরা যদি শনির সাথে থাকে তাহলে শনির সাথে থাকতে গেলে কিন্তু এইখানেও তাহলে শনিকে থাকতে হবে। শুক্র, চন্দ্র, রবি এবং তার সাথে আবার শনি। বলছে যদি এই রকম গ্রহ অবস্থান হয়, যদি শনিটা যদি এর সাথে থাকে তাহলে কি হবে, এটা হবে অনুরাযোগ। তাহলে একেতেই এখানে 1 2 3 4টে গ্রহ, কোনো একটা ঘরে 3টের বেশি গ্রহ থাকা শুভ নয়। তার উপরে এখানে রবি এবং শনি বীজযোগ এবং চন্দ্র এবং শনি বীজযোগ, দুটো বীজযোগ সৃষ্টি হচ্ছে। বলছি এটা হবে অনুরাযোগ। অথবা যদি যেখানে শুক্র, চন্দ্র, রবি আছে তার উল্টো দিকে 1 2 3 4 5 6 7 এইখানে যদি থাকে শনি তাও হবে কিন্তু অনুরাযোগ। শনিটা এখানে না থেকে যদি এখানে থাকে তাও হবে অনুরাযোগ। যে কোনো ঘরে হতে পারে, এইখানেও হতে পারে শুক্র, চন্দ্র এবং রবি এবং তার সাথে যদি এখানে শনি থাকে, যে কোনো ঘরে হতে পারে, এ ঘরে হতে পারে, এ ঘরে, এ ঘরে, এ ঘরে, এ ঘরে, এ ঘরে, যে কোনো ঘরে এই যোগ হতে পারে। আর যদি এরকম গ্রহ সন্নিবেশ সৃষ্টি হয় তা হবে অনুরাযোগ। বিয়ের সানায় বেজেও বাজবে না, ওই সপ্তপ্রদীপ বইয়ের মতো। সপ্তপ্রদীপ বইতে তোমরা নিশ্চয়ই দেখেছিলে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সেই বিখ্যাত ফিল্ম এই পদ যদি না শেষ হয়। সেই পদ গিয়ে শেষ হয়েছিল ছবি বিশ্বাসের কাছে। এখানে ছবি বিশ্বাস কে দেখে মনে হয়েছে যে সেই যেন বাধা দিয়েছে। না, বাধাটা সে দেয়নি, বাধা দিয়েছে তাদের গ্রহ সন্নিবেশ। আর দেখো এখানে আরো একটা বিচার্য বিষয়, যারা তোমরা সেই বিখ্যাত ফিল্মটিকে দেখেছো এবং বহুবারই তারপরে তোমরা বিভিন্ন টিভি মিডিয়াতে তোমরা সেই ফিল্মটিকে দেখেছো। দেখো একখানা ঘটনা একটা কি হয়েছিল না, উত্তম কুমার এবং সুচিত্রা সেন যে
ভূমিকাতে অভিনয় করেছিল, তাদের দুজনে বিবাহ করার কথা ছিল, কিন্তু সেখানে উত্তম কুমারের পিতার ভূমিকাতে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস এবং তিনি সেখানে বিবাহতে বাধা দিয়েছিলেন। এই বাধা প্রাপ্ত হবার জন্য তাদের বিবাহটা হয়েছিল না। কিন্তু কি অদ্ভুত বিষয় দেখো, এই একই ঘটনা ঘটেছিল, মানে বিবাহ ভেঙে গিয়েছিল নায়িকা মানে সুচিত্রা সেন এবং নায়ক উত্তম কুমার দুজনের জীবনেই। ঘটনা এক, কি তাদের জীবনের বিবাহ ঠিক হয়ে ভেঙে গিয়েছিল। তারা একে অপরকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু হয়নি। এই ঘটনা ঘটলো একই, কিন্তু দেখো যে দুজনের জীবনের দু প্রকারের পরিণতি, দুজনের জীবনের দু প্রকারের ঘটনা, দুজনের জীবনের দু প্রকারের অবস্থা সৃষ্টি হলো। দুজনের জীবনের পরিণতি কিন্তু এক রকম হয়নি। সুচিত্রা সেনের ভূমিকাতে আমরা কি দেখলাম, যে সেই দুঃখ বা সেই ঘটনা ঘটবার পরে সে নেশার দ্বারা নিজেকে চূর্ণ বিচূর্ণ করতে থাকলো এবং সে ভীষণভাবে নেশা করতে লাগলো। আর সেই একই ঘটনার পরিণতি নায়কের জীবনে, উত্তম কুমারের জীবনে কি নিয়ে এলো, সে জীবিকাতে পেশাতে ছিল একজন ডাক্তার। সে মানুষের সেবার মাধ্যমে, মানুষের সেবা করার মাধ্যমে, মানুষের উপকার করার মাধ্যমে, মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবার মাধ্যমে সে তার জীবনটাকে অতিবাহিত করল। দুটো বিষয়, ঘটনা এক, যে তাদের জীবনের বিবাহ ভেঙে গিয়েছিল, তারা একে অপরকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু হয়নি, কিন্তু দুজনের পরিণতি এক নয়। কি তার কারণ? কেন একই ঘটনা ঘটা সত্ত্বেও দুজনের জীবনের পরিণতি এক হয়নি? কারণ তাদের গ্রহ সন্নিবেশ। কারণ তাদের গ্রহ সন্নিবেশ। একজন নেশার মধ্যে ডুবে গিয়েছে, নিজের শরীরকে, নিজের মনকে নেশা দ্বারা আপ্লুত করেছে, নষ্ট করেছে। আরেকজন সেখান থেকে সেলফ কন্ট্রোল করে, নিজেকে নিয়ন্ত্রণ করে সেবার মাধ্যমে, জীব সেবার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য খুঁজেছে, শান্তি খুঁজেছে, সেখানে সে আনন্দ পেয়েছে। একই ঘটনা দুজনের জীবনে সমান পরিণতি নিয়ে আসেনি। আর এটি কোনো ফিল্মের বিষয় নয়, আমরা বাস্তবিক জীবনেও তাই দেখি যে একই ঘটনা দুজনের জীবনে সমান পরিণতি নিয়ে আসে না। আর এটি হলো আমাদের ভাগ্য, আমাদের ভাগ্যই আমাদের সেদিকে নিয়ে যায়। তাহলে ভক্তগণ, আমরা অবশ্যভাবে এবারে জানবো যে অনুরাযোগের হচ্ছে তৃতীয় সংজ্ঞা সম্পর্কে আমরা জানবো। এবং সেই তৃতীয় সংজ্ঞাটা জানবার আগে আমরা অবশ্যভাবে একটুখানি জেনে নেব আর একটা SMS সম্পর্কে এবং তার হচ্ছে প্রশ্ন সম্পর্কে। এখানে আমরা অবশ্যভাবে আমরা কিছু প্রশ্ন সম্পর্কে জেনে নেব। এখানে SMS করেছো জয়দীপ তার স্ত্রী। এখানে জয়দীপের স্ত্রী আমাকে এখানে SMS পাঠিয়েছে। তোমার ফোন নম্বর 9832166410। আবার বলছি 9832166410। জয়দীপ ঘাটি হলো তোমার টাইটেল, জয়দীপ ঘাটি। তোমার জন্ম হচ্ছে, তোমার স্ত্রী এই SMS এখানে পাঠিয়েছে। তুমি এই SMS আমাকে পাঠিয়েছো। ওর জন্ম হচ্ছে 20 আগস্ট 1979 রাত্রিবেলা 1টার সময় হচ্ছে ওর জন্ম হচ্ছে জলপাইগুড়িতে, এখানে হচ্ছে অবস্থান। তাহলে ভক্তগণ, আমরা এখানে জানবো যে তার এখানে জীবন সম্পর্কে। এখানে সে যে প্রশ্ন আমাদেরকে দিয়েছে তা হচ্ছে যে তার একটি কাপড়ের দোকান আছে এবং সেই কাপড়ের দোকানে এই মুহূর্তে যথাযথ ভালো উন্নতি হচ্ছে না, এই মুহূর্তে যথাযথ ভালো ব্যবসা চলছে না। ব্যবসার ক্ষেত্রে তার এখানে সমস্যা দেখা দিচ্ছে তার এখানে অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে। কেন তার এখানে ব্যবসা ভালো চলছে না এবং কাপড়ের ব্যবসা
কি জন্য ভালো চলছে না, এই ব্যবসাটা তার পক্ষে ভালো হবে নাকি অন্য কোনো ব্যবসা করলে ভালো হবে, এবং যদি এই ব্যবসা ভালো চলে তাহলে কবে থেকে চলবে, কিভাবে চলবে, সেই সম্পর্কে অবশ্যভাবে আমি আলোচনা করব। এবং তার সাথে সাথে ভক্তগণ, যাদের তোমাদের ব্যবসা জীবন সম্পর্কে প্রশ্ন আছে, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে যে তোমাদের জন্ম ছক, তোমাদের জন্ম কুণ্ডলী, তাহলে এখানে যেটি গ্রহ অবস্থান আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। এবং এখনো পর্যন্ত তোমরা যারা তোমাদের জন্ম কুণ্ডলী খুলে দেখোনি, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে যে তোমাদের জন্ম কুণ্ডলী এখানে যেটি গ্রহ অবস্থান আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে যে তোমার জন্ম হচ্ছে 20 আগস্ট 1979 এবং রাত্রিবেলা 1টার সময় তোমার হচ্ছে জন্ম, তোমার হচ্ছে কর্কট রাশি এবং মিথুন লগ্ন, এবং হচ্ছে পুনর্বসু অর্থাৎ 7 নম্বর নক্ষত্রে জন্ম, এবং হচ্ছে যে তোমার হচ্ছে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে জন্ম, বিপ্রবর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ অবস্থান আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। এবং তোমরা এখনো পর্যন্ত যারা তোমাদের জন্ম কুণ্ডলী খুলে দেখোনি, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে যে তোমাদের জন্ম কুণ্ডলী এই হচ্ছে ওর গ্রহ অবস্থান। ভক্তগণ, যারা তোমরা ব্যবসা করো তোমরাও অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী যে কি আছে তোমাদের জন্ম ছকে। এই হচ্ছে ওর গ্রহ অবস্থান। আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি। কাপড়ের ব্যবসা সে করে কিন্তু সেই ব্যবসা ভালো যাচ্ছে না। এই কাপড়ের ব্যবসা করলে ভালো হবে নাকি অন্য কোনো ব্যবসা করলে ভালো হবে, এবং যদি এই ব্যবসায় ভালো হয় তাহলে তা কবে থেকে ভালো হবে। তাহলে এই ঘরে কোনো গ্রহ নেই, এই ঘরে কোনো গ্রহ নেই। এখানে আছে লগ্ন এবং তার সাথে মঙ্গল, এখানে আছে বৃহস্পতি বুধ এবং তার সাথে আছে চন্দ্র, এখানে আছে রবি শুক্র শনি রাহু। এ ঘরে কোনো গ্রহ নেই, এ ঘরে গ্রহ নেই, এ ঘরে গ্রহ নেই, এ ঘরে গ্রহ নেই, এ ঘরে গ্রহ নেই। এখানে আছে কেতু, এখানে কোনো গ্রহ নেই। তাহলে ভক্তগণ, আমরা জানবো যে তার জীবন সম্পর্কে। সবার আগে দেখো যে এখানে আছে রাহু আর এখানে আছে কেতু, 1 2 3 4 5, এখানে 5টা ঘরে কোনো গ্রহ নেই। এটা হচ্ছে কাল সর্প যোগ বা কাল সর্প দোষ। যদি আমাদের জন্মকুণ্ডলীতে পর পর 5টা ঘরে কোনো প্রকার গ্রহ না থাকে তা হচ্ছে কাল সর্প যোগ। সে ব্যক্তি একটি সাধারণ মানুষের থেকে 3 গুণ বেশি ট্যালেন্টেড হয়ে থাকে, কিন্তু 3 গুণ বেশি ট্যালেন্টেড হয়েও তা কিন্তু সফলতা দিতে পারে না, সফলতা আনতে পারে না। আমাদের জীবনে ভীষণভাবে বাধা বিপত্তি এবং গোপন শত্রুতা নিয়ে আসে এই কাল সর্প যোগ। এবং দেখো যে বৃহস্পতি বুধ এবং চন্দ্র একসাথে, বৃহস্পতি এবং চন্দ্র হচ্ছে গজকেশরী যোগ, ভালো যোগ, কিন্তু বুধ এবং বৃহস্পতি ধননাশ যোগ। ভক্তগণ, যাদের তোমাদের জন্মকুণ্ডলীতে বুধ এবং বৃহস্পতি একসাথে আছে তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। এই বুধ এবং বৃহস্পতি তুমি জীবনে যে অর্থ আয় করেছো, অর্জন যা তুমি করেছো তা তো নষ্ট করবে, এমনকি উত্তরাধিকার সূত্রে তুমি যে ধন সম্পত্তি লাভ করেছে তা পর্যন্ত নষ্ট করে থাকে এই বুধ বৃহস্পতি ধননাশ যোগ। কারণ বৃহস্পতি ধনকারক গ্রহ। একটি ব্যবসা দাঁড়িয়ে থাকে 4টি স্তম্ভের উপরে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এবং সেখানে অত্যন্ত ইম্পর্টেন্ট যেটি শর্ত সেটি হচ্ছে মূলধন, সেটি হচ্ছে ক্যাপিটাল কারক গ্রহ। আর এখানে লগ্ন থেকে 2 নম্বর ঘর থেকে বিচার করতে হয় ধন। যেমন বৃহস্পতি থেকে বিচার করতে হয় ধন, সেই রকম এই 2 নম্বর ঘর থেকে বিচার করতে হয় ধন। আর সেখানে ধননাশ যোগ সৃষ্টি হয়েছে, ফলে ব্যবসা করতে গিয়ে বারবার লস হচ্ছে। সেই জন্য একান্তভাবে ধননাশ যোগের প্রতিকার একান্তভাবে দরকার। আর যে লাইনে তুমি ব্যবসা করছো শুক্রের লাইন, শুক্র থেকে গার্মেন্টস বিচার করতে হয়। তো শুক্রের লাইন তো ঠিক আছে, কিন্তু এখানে রবি একবার শনি দ্বারা এখানে ড্যামেজ হয়েছে এবং রবি রাহু দ্বারা এখানে ড্যামেজ হয়েছে। একটি হলো শনি এবং রবি বীজ যোগ, আর একটি রবি এবং রাহু গ্রহণ যোগ। রবি ছাড়া জীবন অন্ধকার, রবি ছাড়া কখনো সফলতা সম্ভব নয়। সেই জন্য মা যে লাইনে ও ব্যবসা করছে তা তো ঠিক আছে, কিন্তু ব্যবসার উন্নতি জন্য
1 বছর 2 বছর বা 5 বছর অপেক্ষা করে কোনো লাভ হবে না। সেজন্য যত শীঘ্র সম্ভব এখানে বুধ বৃহস্পতি ধনাত্মক প্রতিকার একান্তভাবে এখানে প্রয়োজন, এবং তার সাথে রবি শনি বীজ যোগ এবং রবি রাহু গ্রহণ যোগের জন্য একান্তভাবে তোমাকে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করতে হবে। এখানে কি কি সমস্যা আছে তা তো আমি এখানে তোমাকে বলে দিলাম। তুমি এবং তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের সমস্যা আছে, তোমরা আর কোনো প্রকার বিলম্ব না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করবে। আজকে আর সময় নেই, অনুরাগ যোগ নিয়ে আলোচনা করব আমি তোমাদের কাছে এই দিন এই চ্যানেলে, অর্থাৎ হচ্ছে আগামী দিন ঠিক এই সময় আমি আসব এই অনুরাগ যোগের পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। যাদের বিয়ে ঠিক হয়েও হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা আসছে ইত্যাদি বিষয়ে তোমরা আমাকে SMS করতে পারবে, ফোন করতে পারবে। এবং তার সাথে তোমরা তো জানোই যে এখানে বাঘাযতীন পার্কের কাছে আমি আছি, এবং সেই বাঘাযতীন পার্কের কাছে যে বিল্ডিং এ আছি তার নাম হচ্ছে প্রয়াস অ্যাপার্টমেন্ট, এবং টেলিলিংক STD বুথের পাশে আমি রয়েছি। আমি এখানে থাকবো এই মাসের 9 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। আজকে আর সময় নেই, সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের কাছে তোমাদের এবং তোমাদের পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শেষ করছি। সমস্যা এবং সমাধান।